নমো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল উপাসক, তাহলে আমরা আরম্ভ করি। মানতে কালকে আমরা আচ্ছা, আমাদের কি দিছিল আপনাকে মানতে? হ্যাঁ সন্ধ্যাবেলা হবে মানতে। আচ্ছা, এটা তো গতকালকের মনে হয়। ফরওয়ার্ড করে দিব। হ্যাঁ, গ্রুপে দেন। এখানে দুইটা পিডিএফ আছে, প্রথমটা থেকে শুরু করতে হবে। মঙ্গলক উপাসক দুইটা আছে, প্রথমটা দেখেন। আমাদের প্রশ্নটা একটু জানে নেন আবার। প্রতিপন্ন অপ্রতিপন্ন, এই ক্ষেত্রে আমরা প্রতিপন্ন কি বুঝবো, অপ্রতিপন্ন কি বুঝবো? আমরা নর্মালি আলোচনা করেছি অপ্রতিপন্ন নির্বাণ মঙ্গলক অপ্রতিপন্ন আমরা নির্বাণকে অপ্রতিপন্ন সর্বকিছু থেকে, আর প্রতিপন্ন বললে লোকীয় সমস্ত কিছু, লোকোত্তর হচ্ছে যে অপ্রতিপন্ন। এভাবে আমাদের ধারণা। আর এখানে প্রশ্ন হচ্ছে যে পঞ্চস্কন্দের মধ্যে কত প্রকার প্রতিপন্ন, কত প্রকার অপ্রতিপন্ন? 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার প্রতিপন্ন, কত প্রকার অপ্রতিপন্ন? এগুলো হচ্ছে যে প্রশ্ন। বানতে আমি ওইটা ইয়া থেকে করি তো করে। আমাদের প্রশ্ন ছিল যে প্রতিপন্ন অপ্রতিপন্ন, এটা জিনিসটা কি আসলে? প্রথমে বৌদ্ধ অভিধর্মের তৃতীয় গ্রন্থ ধাতুকতা চতুর্থ পরিচ্ছেদের অংশ। এই পরিচ্ছেদের নাম প্রতিপন্ন অপ্রতিপন্ন। পালি অভিধর্মে প্রতিপন্ন মানে হলো কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, সংশ্লিষ্ট হওয়া বা সংমিশ্রিত হওয়া। আর অপ্রতিপন্ন মানে হলো অন্তর্ভুক্ত না হওয়া বা সম্পূর্ণ আলাদা থাকা। এখানে মূল আলোচনাটি করা হয়েছে 7 প্রকার চিত্তের, 7টি বিজ্ঞান ধাতুর
সাপেক্ষে, অর্থাৎ জগতের অন্যান্য পারমার্থিক ধর্মগুলো স্কন্ধ, আয়তন, ধাতু ইত্যাদি এই 7 প্রকার চিত্তের নিজের গঠনে বা তাদের কাজের সময় কতটা অন্তর্ভুক্ত হয় আর কতটা হয় না তা এখানে নিখুঁত গাণিতিক ও যৌক্তিক উপায়ে বিশ্লেষণ করা হয়েছে। আমাদের প্রথম যেটা হচ্ছে মূল প্রশ্ন, পারিভাষিক অবতারণা 105 নম্বর সূত্র। পাঠ 105, স্কন্ধের মধ্যে কত প্রকার প্রতিপন্ন, কত প্রকার অপ্রতিপন্ন? 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার প্রতিপন্ন, কত প্রকার অপ্রতিপন্ন? চার নম্বর পরিচিতের প্রতিপন্ন অপ্রতিপন্ন নিয়মের গাণিতিক ও যৌক্তিক কাঠামো অনুসারে এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত নিখুঁতভাবে দেওয়া সম্ভব। এখানে প্রশ্নটি হলো 7 প্রকার চিত্তের নিজেদের মধ্যে কত প্রকার প্রতিপন্ন এবং কত প্রকার অপ্রতিপন্ন। সহজ ভাষায় এর উত্তর ও অভিধার্মিক বিশ্লেষণ নিচে দেওয়া হলো। সংক্ষিপ্ত উত্তর: এক প্রকার চিত্ত বা ধাতু প্রতিপন্ন স্বকীয় চিত্তের সাপেক্ষে। 6 প্রকার চিত্ত বা ধাতু অপ্রতিপন্ন অন্যান্য ভিন্ন জাতীয় চিত্তের সাপেক্ষে। বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ। অভিধর্মের 7 প্রকার চিত্ত বলতে 7টি বিজ্ঞান ধাতুকে বোঝায়: চক্ষু বিজ্ঞান ধাতু, শ্রোত্র বিজ্ঞান ধাতু, ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় বিজ্ঞান ধাতু, মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু। যখন আমরা এই 7 প্রকার চিত্তের একটির সাপেক্ষে অন্যগুলোর সম্পর্ক বিচার করব তখন অভিধর্মের নিয়মটি দাঁড়াবে এমন: এক প্রকার প্রতিপন্ন হওয়ার কারণ। এক প্রকার প্রতিপন্ন হওয়ার কারণ যে কোনো একটি নির্দিষ্ট চিত্ত বা বিজ্ঞান ধাতু উৎপন্ন হওয়ার সময় সে কেবল নিজের স্বভাবের মধ্যে প্রতিপন্ন বা অন্তর্ভুক্ত থাকে। উদাহরণস্বরূপ, যখন আপনার চক্ষু বিজ্ঞান চিত্ত উৎপন্ন হয় তখন সে মুহূর্তে কেবল এক প্রকার চিত্তই বা চক্ষু বিজ্ঞান সক্রিয় বা প্রতিপন্ন থাকে। অন্য কোনো বিজ্ঞান তখন তার ভেতর মিশে যেতে পারে না। 6 প্রকার অপ্রতিপন্ন হওয়ার কারণ। বৌদ্ধ মনোবিজ্ঞানের নিয়ম হলো একই সময়ে বা একই ক্ষণে দুটি ভিন্ন চিত্ত একসাথে উৎপন্ন হতে পারে না। তাই যখন আপনার চক্ষু বিজ্ঞান চিত্তটি কাজ করছে তখন বাকি 6টি চিত্ত বা বিজ্ঞান ধাতু সম্পূর্ণ অপ্রতিপন্ন বা বিযুক্ত অবস্থায় থাকে। চোখ দিয়ে দেখার মুহূর্তে কান দিয়ে শোনার চিত্তটি সেখানে অপ্রতিপন্ন বা অনুপস্থিত। 3, গ্রন্থের শেষ অনুচ্ছেদে 6 প্রকার চিত্ত অপ্রতিপন্ন মনোবিজ্ঞান ধাতু কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো অপ্রতিপন্ন। এর অর্থ হলো বাহ্যিক অকেন্দ্রীয়জাত 5টি বিজ্ঞান এবং মনোধাতু এই 6 প্রকার চিত্ত বা বিজ্ঞান সবসময় পরস্পরের থেকে অপ্রতিপন্ন বা আলাদা। আর 7 নম্বর চিত্তটি অর্থাৎ মনোবিজ্ঞান ধাতু সে যেহেতু মনের গভীর চিন্তা বা ভীতি চিত্ত পরিচালনা করে তাই অবস্থান ভেদে সে কখনো কখনো প্রতিপন্ন হয় যখন সে সক্রিয় থাকে, আবার কখনো কখনো অপ্রতিপন্ন থাকে যখন পঞ্চবিজ্ঞান সক্রিয় থাকে। সারসংক্ষেপ হচ্ছে 7 প্রকার চিত্তের নিজস্ব গাঠনিক সম্পর্কে এক ক্ষণে এক প্রকার চিত্তই প্রতিপন্ন বা সংশ্লিষ্ট হতে পারে, বাকি 6 প্রকার চিত্ত তখন সম্পূর্ণ অপ্রতিপন্ন
বা অসংশ্লিষ্ট থাকে সেই ব্যক্তি। এত সহজ বিষয়কে এত জটিল করে ফেলার কোনো দরকার ছিল? এটা বিষয়টা একেবারে সহজ। হ্যাঁ, আর এটাকে মানে এমন ভাবে লিখছে যে আর এটা আমাদের ধরার কোনো রকমের ইয়া নাই, সাধ্য সামর্থ্যের বাইরে চলে গেছে। উপাসক বুঝছেন তো না? হ্যাঁ, এটা তো আমরা আগে থেকে জানতাম, যেটা আগে থেকে জানি, কিন্তু এভাবে লেখার আমাদের কারণে তো আমাদের মানে উল্টা পুরা লেগে গেছে। না, এখানে আসলে দিছে যে এটা পুরোটা বিস্তারিত ব্যাখ্যা করছে। এটা আর দিবে একবার পড়লে যারা জানা তাদেরও জানা হয়ে যাবে, কারণ আমরা আগে থেকে জানতাম যে কি এক কোণে এক চিত উৎপন্ন হয়। আমরা যখন রূপ দেখি তখন কানের শব্দটা ওই সময় ওই মুহূর্তে এত দ্রুত সংঘটিত হয়, মনে হয় সবগুলো একসঙ্গে হচ্ছে, মূলত একসঙ্গে হয় না। তারপরে আবার ওই মনোবিজ্ঞান ধাতুর বেলায় বলা হচ্ছে যে কি এরা যখন আলম্বন সক্রিয় থাকে, তারপরে আমার অবস্থাগুলো, আমার তখনকার চৈতসিকের অবস্থাগুলো যদি সবগুলো সক্রিয় থাকে ওই পর্যন্ত যেতে পারে, না হলে অপ্রতিপন্ন মনোবিজ্ঞান ধাতু। প্রত্যেকগুলো তো আর যাচ্ছে না, কিছু কিছু বিজ্ঞানের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সম্প্রতিচ্ছ শেষ হচ্ছে, সন্তিরণ শেষ হচ্ছে, যে কোনো জায়গায় শেষ হচ্ছে না। সক্রিয় থাকলে সবকিছু ওকে থাকলে তখন প্রচিট হয়, না হলে ওখানে স্টপ হয়ে যায়। সেটাই। তাহলে আর দরকার আছে? না, ওটা তো আর এখন সবাই বুঝছি কিনা, নাহলে আলোচনা করতে একটু আবার। সুখন বাবু বুঝছেন? হ্যাঁ, বানতে তাহলে এরপরে কি করা যায়? রূপস্কন্ধ প্রতিপন্ন, 4 প্রকার স্কন্ধ, কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো অপ্রতিপন্ন। এগুলা এটা রূপস্কন্ধের বেলায় সেম ঘটনা আর কি। 1 নাম্বার বুঝলে যেরকম, এটা রূপধাতুর বেলায়। তারপরেরটা হচ্ছে যে রূপধাতু, রূপধাতু তো দেয় নাই আর। আচ্ছা বান্তে, হ্যাঁ, মনোধাতু এবং মনোবিজ্ঞান ধাতু, অর্থাৎ মনোবিজ্ঞান চিত্ত আর কি। হ্যাঁ, তো এখানে যেভাবে বলছে মনোধাতু, অর্থাৎ একটা নিয়ে বলছে আর কি। হ্যাঁ, কিন্তু মনোবিজ্ঞান ধাতু তো অনেক আর কি, মনোবিজ্ঞান চিত্ত যেহেতু আমরা যে ভাগ করছি আর কি। তাইলে মানে এভাবে যে এখানে যেভাবে লিখছে ওই চিত্তের দিক দিয়ে, গণনার দিক দিয়ে মানে যে একইভাবে উৎপন্ন হবে এগুলা। চিত্তর মানে বুঝি নাই আমি। অর্থাৎ আমরা তো এখানে যে অর্থাৎ 7 প্রকার চিত্তকে বলছে যে বুঝছে মানে, অর্থাৎ চক্ষু থেকে অর্থাৎ যে কায় পর্যন্ত, তাইলে মনোধাতু, এখানে মনোধাতু একটা আসছে, মনোবিজ্ঞান ধাতু একটা আসছে। হ্যাঁ, মনোবিজ্ঞান ধাতু যেই আমরা তো অর্থাৎ মনোবিজ্ঞান ধাতু 76 প্রকার চিত্তকে ভাঙছে আর কি, মনোবিজ্ঞান ধাতু আর কি। তো এখন আবার এগুলাকে এখানে মানে এক প্রকার চিত্ত হিসেবে বুঝাইছে আর কি। হ্যাঁ, তো এখানে যে উল্লেখ করছে একটু করে মানে এই মনোবিজ্ঞান ধাতুর এখানে যে একটু দেখি, মনোবিজ্ঞান ধাতু যে না, সে যেহেতু মনের গভীর চিন্তা না চিত্ত বা ভীতি চিত্ত পরিচালনা করে, তাই অবস্থা ভেদে সে কখনো কখনো প্রতিপন্ন যখন সে সক্রিয় থাকে, আবার কখনো কখনো প্রতিপন্ন যখন পঞ্চবিজ্ঞান সক্রিয় থাকে। তাহলে
ওই চিত্তগুলোর দিক দিয়ে চিন্তা করলে মানে ওখানে কি একটা চিত্ত উৎপন্ন হবে, মানে নাকি অর্থাৎ সবগুলোই চিত্ত উৎপন্ন হবে? এক চিত্তক্ষণে এক কাজ, ওই কাজ ছাড়া হ্যাঁ, আর এক কাজ। সবগুলো অপ্রতিপন্ন, এটা হচ্ছে যে মূল কথা। ওই তাইলে যেমন সময়ে ধরেন, আচ্ছা ওই সময়ে যেটার কাজ চলবে সেটাই শুধু প্রতিপন্ন, অন্য সবগুলো অপ্রতিপন্ন সেই সময়ে। আচ্ছা, কুশলের দিক দিয়ে হলে কুশলের যে কোনো বা দিকে বিদ্যুতের দিক দিয়ে অপকলের আমরা তো অকুশলের দিক নরমালি দিয়ে এটা জানি এক চিত্তক্ষণে এক কাজ, এক দুই কাজ। কাজ কখনো হতে পারে না। আচ্ছা, হ্যাঁ, সেটা তো তারপরে আমরা তো হচ্ছে আগে যে দেখলাম। আর এই মনোধাতু বলেন আর মনোবিজ্ঞান ধাতু বলেন, যেটাই বলেন না কেন, এগুলো সবকিছু ওই পর্যন্ত যাওয়ার জন্য আলম্বনের সুস্পষ্টতা তথা আমার সকল চৈতসিকাদির সক্ষমতা এবং আমার যে বিষয়গুলোর কারণে এই চিত্ত প্রক্রিয়া সুসম্পন্ন হতে পারে, ওই সমস্ত বিষয়গুলো অ্যাক্টিভ থাকলে, যথাযথ থাকলে ওটা সম্পন্ন হতে পারে বা প্রতিপন্ন হতে পারে, আর নাইলে অপ্রতিপন্ন। এই জন্য কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো অপ্রতিপন্ন। বুঝছেন এখন? হ্যাঁ, ঠিক আছে বানতে। ওটাই মূল পুরো বিষয়ের সার সংক্ষেপ আলোচনা এটা। তারপর আপনি সার সংক্ষেপ এটাই আরেকবার আর কি। শুনেন। উপাসক সুপ্রিয় বাবু সার সংক্ষেপটা আরেকবার বলেন, সার সংক্ষেপ যেটা আছে। আর যদি বলেন নাইলে ওগুলো এক লাইন করে আলোচনা করে গেলে আরো পরিষ্কার হয়ে যেতে পারে, যদি বলেন করতে পারেন। এখানে সারসংক্ষেপ একদম ছোট করে 7 প্রকার চিত্তের নিজস্ব গাঠনিক সম্পর্কে এক কোণে এক প্রকার চিত্তই প্রতিপন্ন, মানে একটি কোণের মধ্যে একটি চিত্তই প্রতিপন্ন আর অন্য 6টি অপ্রতিপন্ন থাকে। এই শেষ, ফিনিশ কথা একদম, আর কোনো লম্বা বাটের দরকার নেই। বুঝছেন তো বাবু? এমনিতে সাধারণত মানুষ যখন একটা কিছু চিন্তা করলে পাশে কি হচ্ছে এটা বোঝা যায় না। আচ্ছা, জনে কি বলতেছে এটা শুনতে শোনা গেল, শুনতে মানে এটাতে মনোযোগ স্থির থাকে না। আর এখানে হচ্ছে যে 6 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারের কার্যক্রম চলবে আর বাকি সব অফ। 76 প্রকার মনোবিজ্ঞান ধাতুর মধ্যে যে কোনো একটা চলবে, যে আর কি একটা চললে আর বাকি সবগুলো অফ। সেটা বলতে চাচ্ছি বলতে। ঠিক আছে। এখানে আমি একটা জিনিস দেখছিলাম, মনোধাতু ও মনোবিজ্ঞান ধাতুর মধ্যে পার্থক্য। এটা অনেক বড় ডিসকাশন আছে। না, এগুলো আমাদের সুকুমার বাবু সংক্ষিপ্ত ভাবে বললে আপনি বুঝে যাবেন। সুকুমার বাবু মনোধাতু পুরো বলেন। এগুলো হচ্ছে পঞ্চধারা, বর্তন চিত্ত, সম্প্রতিচ্ছ দুই, অর্থাৎ কুশলের একটা অকুশলের একটা। অহেতুক চিত্তের মধ্যে মানে কুশলের এবং অকুশলের সম্প্রতিচ্ছ দুই, পঞ্চধারা বর্তন চিত্ত। এটা এই তিনটাই হচ্ছে যে মনোধাতু ত্রয়, মানে তাদের যে মনোধাতু ত্রয় মানে তাদের যে একটা চিত্ত, এই তিনটা মিলে আবার একটা চিত্ত আর কি। মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে মানে 76 প্রকার মনোবিজ্ঞান ধাতু, আবার এই 76 গুলা মানে তাদের যে একটা চিত্ত, এই 7 প্রকার চিত্ত যে ভাগ করছে। দ্বিপঞ্চবিজ্ঞান, পঞ্চধারাবর্তন, আবার বলেন তো মনোধাতু ত্রিক, আবার বলেন। না,
পঞ্চধারাবর্তন চিত্ত, হুম সম্প্রতি চিত্ত দুইটা, অর্থাৎ একটা কুশলের একটা অকুশলের, হুম এই তিনটা মিলে অর্থাৎ মনোধাতু ত্রয় হুম একটা ওটা আবার থ্রি কোর্সের না থ্রি মনোধাতু থ্রি মনোধাতু ত্রি, হুম। এই তিনটা। তাহলে দ্বিপঞ্চবিজ্ঞান আর না না দ্বিপঞ্চ বিজ্ঞান না, পঞ্চধারাবর্তন চিত্ত। দ্বিপঞ্চ বিজ্ঞান হয় না তো দ্বিপঞ্চ বিজ্ঞান হলে বিজ্ঞান। তোমার হচ্ছে যে আবার দশটা চলে আসবে আর কি। 10টা চলে আমাদের। পঞ্চধারাবর্তন চিত্ত, সম্প্রতীচ্য 2, হ্যাঁ এগুলো হচ্ছে যে মনোধাতু ত্রিক। উপাসক সুপ্রিয় বাবু বুঝছেন? হ্যাঁ বাদ বুঝছি, এখানেও এইরকম একইভাবে দিছে দাদা যেরকম বলছে। সার সংক্ষেপটা একটু পড়েন ওখানকার, তারপরে আপনি আরো বুঝতে পারবেন। এখানে লিখছে মনোধাতু এটি অত্যন্ত সীমিত। মোট 89টি চিত্তের মধ্যে মাত্র 3টি চিত্ত মনোধাতুর অন্তর্ভুক্ত, একটি পঞ্চধারাবর্তন চিত্ত আর 2টি সম্প্রতীচ্য চিত্ত। আর মনোবিজ্ঞান ধাতু এর পরিধি বিশাল, 10টি পঞ্চবিজ্ঞান। পঞ্চধারাবর্তন চিত্তটা বুঝছেন? জানতে এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় গুলো আর কি, চোখ কান নাক জিহ্বা ত্বক। উপাসক সুকুমার বাবু পঞ্চধারাবর্তনটা বলেন। এটা মানতে একই আর কি, অর্থাৎ এই যে চক্ষুদার, শ্রোতদার, ঘ্রাণদার, জিহ্বাদার, কায়াদার, পঞ্চধারাবর্তন চিত্ত আর কি এটা। মনোধাতু ত্রিকটা একটু পড়েন তো ওখানকার। মনোধাতু ত্রিকের মধ্যে শুধু এই পঞ্চধারাবর্তন চিত্তটা ভালো করে পড়েন, শুধু এটা সম্প্রতীচ্য লাগবে না। সুপ্রিয়া বাবু, হ্যাঁ মেসেজ মনে হয় স্পিকার অফ মনে হয় সুপ্রিয় বাবু নাকি? পাইছেন? মনোধাতু ত্রিকের মধ্যে শুধুমাত্র পঞ্চধারাবর্তন চিত্ত কিরকম, কাকে বলে, উদাহরণ, এসব কিছু। মনোধাতু এটি উৎপন্ন হওয়ার জন্য সর্বদা হৃদয় বস্তু বা হৃদয় যন্ত্রের ক্ষরণ এর উপর পুরোপুরি নির্ভরশীল। পার্থক্য দিছে এরকম দিছে। এটি হলো প্রাসাদের দ্বারপাল বা অভ্যর্থনাকারী প্রহরী, যাকে ভেতরে পাঠালো
তাকে সাদরে গ্রহণ করে রাজ দরবারের ভেতরে নিয়ে যাওয়ার দায়িত্ব এই মনোধাতুর। দরজা হিসেবে কাজ করে, দরজার প্রহরী হিসেবে কাজ করে। সে নিজে কোনো বড় সিদ্ধান্ত নেয় না। মনোধাতু বিষয় গ্রহণ ও চিত্ত প্রবাহের দিক পরিবর্তন করা। মাত্র 3টি চিত্ত, কেবল বর্তমানের পঞ্চ বিষয়। এটি দিয়ে কোনো নতুন কর্ম সৃষ্টি হয় না। এটার বৈশিষ্ট্য এরকম দিছে। প্রধান কাজ উপাসক শুকর বাবু, আপনি একটু করে ইয়াটা বের করেন। একটা জবন চিত্তের বিধি, পুরো জবন চিত্তের বিধি অথবা তদালম্বন বিধি, যে কোনো একটা বের করলে হবে। হ্যাঁ, এটা কত ইয়ার মধ্যে আছে একটু করে খুলে বের করেন, আর আমরা এগুলো দেখতেছি। অর্থাৎ দ্বিপঞ্চবিজ্ঞানের পরের অবস্থা। উপাসক যদিত্য বাবু, এটা কি আপনি ভালো করে বুঝেন? এই ভীতির পুরো ব্যবস্থাটা ভালো করে বুঝেন তদালম্বন পর্যন্ত? ভালো করে বলতে বলেন একবার। সুপ্রিয় বাবু মিউট করেন এখন। বান্ত ওইটা না, মান দাদারও মনে করতেছে না, অবশ্যই অনেক আগে পড়ছি তো। আমি অবশ্যই বের করছেন না। অর্থাৎ ভাবাঙ্গ অবস্থা না, বান্ত চিত্তের ভাবাঙ্গ অবস্থা, অতীত ভাবাঙ্গ, তারপর ভাবাঙ্গ চলন, তারপর ভাবাঙ্গ পচ্ছেদ, তারপর হচ্ছে যে বান্তাতে যে মস্কারের অবস্থা আর কি। তারপর আসতেছে যে অর্থাৎ যে বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান পরে অর্থাৎ আবার মানতে মনস্কার একটা করতে আসছে। অর্থাৎ ওই চিত্তভীতির মধ্যে আমরা যে অর্থাৎ যে পড়ছিলাম আর কি, মানে অর্থাৎ যখন অর্থাৎ ওই প্রথম শব্দটি মানি শুনে মানতে অর্থাৎ যে লোকটি জাগিয়ে উঠিল, অর্থাৎ মনস্কারের মধ্যে অর্থাৎ জাগরণ কাল আর কি। এটা অর্থাৎ ওই পুরাণ অবলম্বন মানে যে ত্যাগ করে নবীন উদাহরণটার মধ্যে হবে না, উদাহরণে এটা মিলে পুরোটা ইয়া না, ইয়া ডাইরেক্ট দেখেন। আচ্ছা, বিধি দেখেন। তাহলে বাবাঙ্গ পশ্চাতের পরে মানবতাদের যে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান, তারপরে বিজ্ঞানের পরে অর্থাৎ সম্প্রতীচ্য সন্তিরণ, তারপর এই সম্প্রতীচ্য সন্তিরণ চলে আসছে এখন। তাহলে এই যে আমরা এখন দ্বারাবর্তন বলতেছি, ওটা কোন জায়গা? এটা উপচ্ছেদের পরে দ্বিপঞ্চ বিজ্ঞান। হ্যাঁ, দ্বিপঞ্চ বিজ্ঞানের পরে দ্বারাবর্তন, এরকম কি? উপচ্ছেদের পরে হ্যাঁ দ্বিপঞ্চ বিজ্ঞান, উপচ্ছেদের পরে দ্বিপঞ্চ বিজ্ঞান, তারপরে দ্বিপঞ্চ বিজ্ঞানের পরে দ্বারাবর্তন। কি জন্য এগুলো বলতেছি খেয়াল করছেন এখন? হ্যাঁ বানতে। অর্থাৎ ঠিক মনোধাতু ত্রিকের এই দ্বারাবর্তন জায়গাটা কোনটা, এটা ঠিক নির্ণয় করার জন্য। উপাসক যদিত্য বাবু, এটা বুঝছেন আপনি? বলতে
আমি তো ওইভাবে এমনি বলতেছিলাম যে আগে প্রথমে আর কি পঞ্চদ্বার হ্যাঁ বলেন তো এটা। আমাদের পঞ্চদ্বার দিয়ে যে বিষয়গুলো আপতিত হয় একটা একটা যে কোনো একটা ওগুলা বলেন, 5টা বললে অসুবিধা হয়ে যাবে, যে কোনো একটা দিয়ে বলেন। আচ্ছা, যেমন চক্ষু দ্বারা আমরা যখন কোন একটা আলম্বন গ্রহণ করি, ওই আলম্বনটা আমাদের ওই চিত্তবৃত্তি তার মাধ্যমে এই যে বিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণ তার হচ্ছে ব্যবস্থাপন করার আগ পর্যন্ত যদি এটাকে করা হয় তখন রক্ষিত হয়, না তা না হলে এটা যৌবনে যখন চলে যাবে। যৌবনে গেলে ওইখানে সব চিত্তকণ 1 থেকে 2 মানে এটা যেটা করবে আর কি আমাদের মানে এগুলা থেকে বেরোতে হবে 1 থেকে 2 পর্যন্ত সরি, এরপরে 3-4 এগুলো অবশ্যই বুক করতে হবে কর্মফল, আর এরপরে 3-4-5 তারপর ওদিকে 2টা আবার তখন আবার ডাউন হবে। এরপর হচ্ছে তদলম্বন। ওদূর পর্যন্ত লাগবে না, আপনি এই সম্প্রতীচ্য পর্যন্ত এই জায়গাটা একটু পরিষ্কার করেন পুরা, শুরু থেকে সম্প্রতীচ্য কি কি জায়গা আছে। সম্প্রতীচ্যের মধ্যে এখানে মধ্যে এই জায়গাটার মধ্যে দ্বিপঞ্চ বিজ্ঞান কাজ করবে। সম্প্রতীচ্য সন্তিরণ, সম্প্রতীচ্য বলতে এটা গ্রহণ করা, ওই আলম্বন যেটা আসলো সেই আলম্বনটা এটা অতীত ভবাঙ্গ চলন ভবাঙ্গ উপচ্ছেদ এর পরে এই বিজ্ঞানের পরে হচ্ছে সম্প্রতীচ্য। বিজ্ঞানের পরে হচ্ছে যে সম্প্রতীচ্য, তাহলে দ্বারাবর্তনটা কোন জায়গাতে ধরা হবে? দ্বারাবর্তনটা যদি আমরা ভবাঙ্গ উপচ্ছেদ এবং দ্বারাবর্তন এই দুইটাকে যদি একই রকম মনে করি, ওটা ভবাঙ্গ উপচ্ছেদ হয়ে সরাসরি দ্বারের দিকে যাচ্ছে। ভবাঙ্গ উপচ্ছেদ হওয়ার মুহূর্ত এবং সেই পরের মুহূর্তে সে যাচ্ছে সরাসরি দ্বারের দিকে। ঠিক আছে বানতে। তাইলে ওটা যদি ভবাঙ্গলম্বন পরিত্যাগ করে মানে আপনাদের যে তখন আলম্বনকে যখন আবর্তিত হয়, হ্যাঁ সুপ্রিয় বাবু, এখানে কোন একটা সাউন্ড বক্স বা কিছু একটা চালানো আছে বোধহয়, এটার জন্য আমাদের রিপিট হয় সাউন্ড গুলো। সুপ্রিয় বাবু এখানে এখানে একটা বলার জন্য ফোন করছি। এটা কিভাবে কাজ করে, এটা পঞ্চদ্বারাবর্তন কিভাবে কাজ করে এখানে দিছে হবে। মনে করুন আপনি চুপচাপ অন্ধকারে বসে আছেন, এই শান্ত অবস্থাকে অভিধর্মে বলে ভবঙ্গ চিত্ত বা সুপ্ত মন। হঠাৎ আপনার সামনে একটি আলো জ্বলে উঠল, রূপ আলম্বন বা বিষয়। ঠিক এই মুহূর্তে আপনার মনে আলোটি মানে আপনার মনে যে ক্রিয়াটি করবে, আলোটি এসে চোখের পর্দায় ধাক্কা দেয়, আপনার সুপ্ত মন বা ভবঙ্গ কেঁপে উঠে থেমে যায়। পঞ্চদ্বারাবর্তন চিত্তের উদয়। ঠিক ওই কোণটিতে মন পিছনের সব চিন্তা ছেড়ে চোখের দুয়ারের দিকে মুখ ফেরায়। সে যেন নিজেকে প্রশ্ন করে, ওখানে কি হলো? মানে ওই অবস্থা থেকে স্থির চিত্ত সুপ্ত মন থেকে এটা হঠাৎ করে আলোর দিকে প্রবাহিত হয়েছে। এরপরে কেবল চক্ষু বিজ্ঞান চিত্ত উৎপন্ন হয় এবং আপনি আলোটি দেখতে পান। আর একটা উদাহরণ দিছে একটি সহজ উপমা। এগুলোর মধ্যে আসতেছে না, এগুলোতে আমরা যেটা জানতে চাচ্ছি এখন এটা আসতেছে না। আগে প্রশ্নটা একটু বুঝে নেন, তারপরে এটা আপনি প্রশ্ন করলে বুঝে যাবেন। একটু করে মিউট করেন। প্রথম হচ্ছে যে আমরা চোখে যদি কোনো কিছু দেখি বা কানে যদি কোনো কিছু শ্রবণ করি,
শ্রবণ করার সঙ্গে সঙ্গে এ শ্রবণ বিষয়কে ভবাঙ্গ মধ্যে ট্রান্সফার করে। এই ট্রান্সফার কার্যক্রমের প্রথম ধাপ যেটা, এটাকে বলা হয় অতীত ভবাঙ্গ। এটা যদি শক্তিশালী হয় বা আলম্বন যথাযথ হয়, এটা সামনের দিকে অগ্রসর হতে থাকে। সামনের দিকে অগ্রসর হওয়া মানে কি? ভবাঙ্গ চলন, এটা দ্বিতীয় স্টেপ। ভবাঙ্গের মধ্যে ও সক্রিয় থাকে তখনও, এটাকে চলন বলা হয়, ভবাঙ্গ চলন বা ঢেউ, তরঙ্গ উৎপন্ন হওয়া ভবাঙ্গের মধ্যে, শব্দটাকে কেন্দ্র করে। এই তরঙ্গ থেকে অতিক্রম করার মতো শক্তি থাকলে, শক্তি কখন? অর্থাৎ আমার মানসিক অবস্থাগুলোও ঠিক থাকা এবং ওই আলম্বনটাও ঠিক থাকা বলতে শক্তিশালী, অথবা সে মুহূর্তে অনেক সময় আলম্বন ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু আমি ওই মুহূর্তে আরো ভয়ঙ্কর কিছু একটা দেখেছি, তখন ওই শ্রবণ শক্তির কার্যক্রম সেখানেই বন্ধ হয়ে যায়, আর চলতে পারে না। এই জাতীয় বিবিধ কারণে এগুলো আটকে যায়। আচ্ছা, যদি আটকে না যায় তাহলে এই চলন কার্যক্রম চলার পরে তখন উপচ্ছেদ, এটা তৃতীয় ধাপ। প্রথম ধাপ দেখা, দ্বিতীয় ধাপ অতীত ভবাঙ্গ, তৃতীয় ধাপ চলন, চতুর্থ ধাপ উপচ্ছেদ। উপচ্ছেদের পরে চক্ষুদ্বারে আবর্তন, আবার সে চোখের দিকে যায়। এখন যেটা আপনি বলেন, আবার সে চোখের দিকে যায়, কি হয়েছে দেখি তো, অথবা কানের দিকে যায়, কি হয়েছে শুনি তো, ও পুনরায় আবার শুনতে আসে। সে প্রথমবার এমনি জাস্ট রিসিভ করে ও ওখানে ঘুরে আবার শুনতে আসে, আবার কানের মধ্যে আসা। এই যে কানের মধ্যে আসলো, ওই আসা অবস্থাটাকে বলা হয় শ্রবণ বিজ্ঞান। এভাবে দ্বিপঞ্চ বিজ্ঞান। আচ্ছা, এখানের পরে এবার যাচ্ছে কোথায়? সম্প্রতীচ্য। এরপরে আমরা দেখেছি যে সম্প্রতীচ্য দুই জায়গায়, কুশলে এবং অকুশলে সম্প্রতীচ্য। সম্প্রতীচ্যর পরে হচ্ছে যে সন্তিরণ। তাহলে সম্প্রতীচ্যের ঠিক আগের জায়গাটা হবে নাকি বিজ্ঞানের ঠিক আগের জায়গাটা হবে? দ্বারাবর্তন চিত্ত ঠিক কোন জায়গাটাকে বলা যাবে? উপচ্ছেদ থেকে দ্বারে আবর্তন, ওই জায়গাটাকে দ্বারাবর্তন বলা হবে, নাকি দ্বার থেকে সম্প্রতীচ্যের দিকে গমন, ওই জায়গাটাকে দ্বারাবর্তন বলা হবে? এখন প্রশ্নটা বুঝছেন পুরো? এই জন্য সুকন বাবুকে বলছিলাম যে বৃত্তিটা দেখলে আমাদের এখন এটা বৃত্তিতে থাকবে আশা করি, আমরা হয়তো তখন খেয়াল করি নাই। যদিত্য বাবু বুঝছেন পয়েন্টটা কোন জায়গায়? আমি এই জন্য বলতেছি মনোধাতু ত্রিক এগুলো দ্বিপঞ্চ বিজ্ঞানের পরের চ্যাপ্টার। দ্বিপঞ্চ বিজ্ঞানের মধ্যে পঞ্চবিজ্ঞান ধরা হয়েছে, 5টা ধরা হয়েছে, দ্বিপঞ্চ বিজ্ঞানকে 5 বলা হয়েছে না, 5-এর পরে মনোধাতু ত্রিক। তার মানে তাহলে এটা এর পরে হওয়ার কথা। এখানে এই জায়গায় দ্বিপঞ্চ বিজ্ঞানকে 5টা ধরা আছে বলতে এখানে তো আসলে পঞ্চতা দিয়ে এগুলো উৎপন্ন হচ্ছে। এই যে পঞ্চবিজ্ঞান বলা ঠিক হচ্ছে আছে, ওখানে এরপরে দ্বিপঞ্চ বিজ্ঞান হচ্ছে কুশল বলছে, সেখানে নরমালি তো পঞ্চধারাবর্তন। নরমালি পঞ্চধারাবর্তন। হ্যাঁ, তো এই পঞ্চদ্বার থেকে যখন সম্প্রতীচ্যের দিকে গমন করে, মনের দিকে গমন করে, এই ঠিক তখনকার জায়গাটাকে মনোদ্বারাবর্তন বলা হচ্ছে, নাকি ভবাঙ্গ থেকে যখন চোখের দিকে যাচ্ছে তখনকার কথা বলা হচ্ছে? দুইটা পয়েন্ট আছে এখানে না? মনে হচ্ছে সম্প্রতীচ্যের আগেরটাই হবে দ্বারাবর্তন। হ্যাঁ, এই সম্প্রতীচ্যের আগেরটাই হবে বলে আমার ধারণা। তবে বিধিচিত্রের মধ্যে এই জিনিসটা সেভাবে উল্লেখ আছে কিনা, এটা দিছে এখানে। হ্যাঁ দিলে এটাই পড়েন।
এখানে লিখছে একটি আদর্শ পঞ্চদার চিত্তবৃত্তির ধারাবাহিক ধাপ বা অথবা 17 কোণের জীবনচক্র। যখন বাইরের কোনো বস্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আঘাত করে তখন মন নিচের 17টি ধাপের একটি সুনির্দিষ্ট পথ পাড়ি দেয়। উদাহরণস্বরূপ চোখ দিয়ে একটি আম দেখার প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো। অতীত ভবঙ্গ প্রথম কোণ। তখন মন কখনো শান্ত সুপ্ত অবস্থায় থাকে অতীত ভবঙ্গে। ভবঙ্গ চলন। আমের প্রতিচ্ছবি চোখে পড়ার সাথে সাথে সুপ্ত মনটি কেঁপে ওঠে। ভবঙ্গ প্রচ্ছেদ। এরপরে সুপ্ত মনের শান্ত ধারাটি ভেঙে যায় বা বন্ধ হয়ে যায়। পঞ্চধারাবর্তন। মন চোখের দুয়ারের দিকে মনোযোগ ঘুরায়। ওখানে কি হলো? চক্ষু বিজ্ঞান। এরপর আসছে চক্ষু বিজ্ঞান। আচ্ছা, চোখ আমের রং বা আলোক রশ্মিটি অবলোকন করে। এরপর আসতেছে সম্প্রতিচ্ছন। তাইলে এটা আগে চোখ হয়ে গেছে যে উপাসক, হইতে আর লাগবে না। তাইলে এটা আগেরটা বলা হচ্ছে। আগেরটা বলা এটা তো আমি বলছিলাম মানতে। তো আগেরটা যদি বলা হয় তাইলে দ্বিপঞ্চ বিজ্ঞানের আগের অবস্থা হচ্ছে যে দ্বারাবর্তন চিত্ত। ওই দ্বারাবর্তন চিত্ত ওখান থেকে চিন্তন করার ক্ষমতা তৈরি করতেছে। আমি একটু দেখি, একটু করি এটা একটু দেখান তো, মিলাই আমরা আগে যেটা করছিলাম আর কি। হ্যাঁ, অর্থাৎ পঞ্চদারিক আলম্বনের সুপ্রিয়ভাবে কোন এক আলম্বন যখন ভবাঙ্গ স্রোত ছিন্ন করে তখন চিত্ত ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করিয়া ওই আলম্বনের দিকে আবর্তিত হয়। চিত্তের এই প্রকার আবর্তন অবস্থার নামই অর্থাৎ আবর্তন চিত্ত, অর্থাৎ পঞ্চধারা বর্তন চিত্ত। এই চিত্তে মনস্কারেরই প্রাধান্য। চিত্তের এই আবর্তন অবস্থা হইতে ইহার বৃত্তি ভ্রমণ আরম্ভ হয়। ঠিক আছে, আর এই লাগবে না। আবর্তন চিত্ত ক্রিয়া চিত্ত। ওই চার লাগবে না। দ্বিপঞ্চ বিজ্ঞানের আগের অবস্থা হ্যাঁ, সেটাই এটাই আগে বলছিলাম একটু পরে আমি পরে আর কি। দ্বিপঞ্চ বিজ্ঞানের মানে আগেরটাই অর্থাৎ মনস্কারের মানে তো যে প্রাধান্য দেয় যে ওইটাই মানে দ্বারাবর্তন চিত্ত। তাইলে প্রথমে দ্বারাবর্তন চিত্ত, তারপরে সম্প্রতিচ্ছ 2, আর ওগুলো দ্বিপঞ্চ বিজ্ঞান। এই দ্বিপঞ্চ বিজ্ঞানও মনোধাতু ত্রিকের আওতাধীন। এটাকে মনোধাতু ত্রিকের মধ্যে এগুলো পড়ছে তো নাকি? না, পড়ে নাই। দ্বারাবর্তন চিত্ত এবং সম্প্রতিচ্ছ 2 এগুলোকে বলা হচ্ছে যে মনোধাতু ত্রিক, আর ওটাকে বিজ্ঞান বলা হচ্ছে। আচ্ছা, দ্বিপঞ্চ বিজ্ঞান বলতে হ্যাঁ, সেটা দ্বিপঞ্চ বিজ্ঞান। ওটাকে দ্বিপঞ্চ বিজ্ঞান বলা হচ্ছে সরাসরি। আর এটা এই জায়গাগুলো হচ্ছে যে মনন করার জায়গা, মনন করতেছে, চিন্তন করার জায়গা। দ্বারাবর্তন এবং হ্যাঁ, এটা ঠিক আছে। সম্প্রতিচ্ছ। এরপরে সন্তিরণ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা বা যাচাই বাছাই করার জায়গা। যাচাই বাছাই করা। ওখানে মনন করার জায়গা, এখানে যাচাই বাছাই করার জায়গা। মনন করার জায়গা। তাইলে আমরা সম্প্রতিচ্ছর এখানে 2টা পাইছি, ওখানে একটা। আচ্ছা, যাই হোক, আমরা এখন কিসের মধ্যে ছিলাম যে আবার? তার বলতে সম্প্রতিচ্ছ থেকে এই আপনার ওই যে দ্বিপঞ্চ বিজ্ঞানটাই হবে নাকি? দ্বিপঞ্চ বিজ্ঞান থেকে
দ্বিপঞ্চ বিজ্ঞান থেকে সরাসরি সম্প্রতীচ্য, কুশলে বা না অকুশলে দ্বারাবর্তন যাবে। থেকে দ্বিপঞ্চ বিজ্ঞানের পরে তো সম্প্রতীচ্য। হ্যাঁ, এটা আর কি। দ্বারাবর্তন থেকে কি পঞ্চদ্বারাবর্তন থেকে সম্প্রতীচ্য না? আবর্তন না, থেকে পঞ্চদ্বারাবর্তন অর্থাৎ থেকে দ্বিপঞ্চ হচ্ছে যে বিজ্ঞান। বিজ্ঞান, আবর্তনের পরে বিজ্ঞান, এরপরে অর্থাৎ যে সম্প্রতীচ্য, সম্প্রতীচ্য। এরপরে সঞ্চরণ, এরপরে ব্যবস্থাপন। না দ্বিপঞ্চ বিজ্ঞানের কথা আসলে সেখানে বুঝতে হবে। দ্বিপঞ্চনের আগে মানে তোদের যে ওই পঞ্চদ্বারাবর্তন চিত্ত। না, আমার ওই ধারণাটা এরকম উল্টাপাল্টা হওয়ার কারণ ছিল যে এই জন্য বিজ্ঞানের পরে মনন প্রক্রিয়ার কার্যক্রম বলে মনে করছিলাম। এটা মাঝখানে দ্বিপঞ্চ বিজ্ঞান, এর আগেও এই মনোধাতু ত্রিকের একাংশ, এরপরেও মনোধাতু ত্রিকের একাংশ, সম্প্রতীচ্যের এখানে একাংশ, দ্বারাবর্তনের এখানে একাংশ, দুই অংশ। এই দুই অংশকে মনোধাতু বলা হচ্ছে বা মনন করার কার্যক্রম চলে সেখানে। আর মনন করার মানে ওখানে ও চিন্তন করার জায়গা, মনন করার জায়গা, এই জন্য মনোধাতু বলা হয়। বুঝছেন? এটা আর একটু পরিষ্কার হয়ে যাবে আপনার। মনোধাতু কেন বলা হয়, সুপ্রিয় বাবু এটা একটু করে বের করুন। মনোধাতু কেন, এগুলোকে মনোধাতু বলা হয়? দ্বারাবর্তন এবং দ্বারাবর্তন সম্প্রতীচ্য দুই, এদেরকে কেন মনোধাতু বলা হয়? প্রশ্নটা এরকম। বাইর করলে আমাদেরকে জানাইয়ে। উপাসক, আমরা কিসের মধ্যে আছি তো এখন? 6 নম্বরে। 6 নম্বরে। হ্যাঁ, তাইলে 6 নম্বরের মধ্যে প্রথম লাইনে যেটা আছে এটাকে আমরা এখন বুঝে গেছি। রূপস্কন্ধ প্রতিপন্ন, 4 প্রকার স্কন্ধ, কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন অপ্রতিপন্ন। এটা কিভাবে বলবেন বলে? আগের গুলোর মতো সেম সমান? বান্তে রূপস্কন্ধ প্রতিপন্ন, এটা তো ঠিক আছে। এটা সর্বদা প্রতিপন্ন রূপস্কন্ধ। রূপলোকের কথা হিসেবে যদি বলি, না বান্তে রূপস্কন্ধ তো আমাদের পুরা জাগতিক সমগ্র এটাকে রূপস্কন্ধ বলা হচ্ছে এখানে। হ্যাঁ, আর রূপলোক হচ্ছে রূপধাতু বান্তে। এটা রূপস্কন্ধ মানে একদম সমগ্র রূপ। সমগ্র রূপ, আমাদের এই ভৌতিক দেহ থেকে শুরু করে সমগ্র রূপটা স্কন্ধ। হ্যাঁ, তাইলে এই এটা সবসময় প্রতিপন্ন থাকবে, কারণ এটা চারিধাতু। হ্যাঁ, চারিধাতু থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, আর এরপর হচ্ছে যে 4 প্রকার স্কন্ধ কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নয়। অর্থাৎ যখন জড় হিসেবে থাকে রূপ, তখন আর 4 স্কন্ধ প্রতিপন্ন নয়। আর যখন এটা সত্তা আত্মার প্রকাশ পায়, তখন এটা প্রতিপন্ন, 4 স্কন্ধ প্রতিপন্ন তখন। এভাবে হয় কি? আমি বুঝছিলাম এরকম ভাবে 4 প্রকার স্কন্ধ এখানে ওই রূপ বাদে আর 4টা থাকে না স্কন্ধ, বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান। এগুলো যখন ওরা কি সক্রিয় থাকে তখন প্রতিপন্ন, যখন সক্রিয় থাকে না তখন অপ্রতিপন্ন। এটা আর কি, যেমন পৃথিবী বা একটা মাটির টুকরা, এটাতে তখন 4 স্কন্ধ অপ্রতিপন্ন। আর যখন এটা মানুষ হয়, প্রাণী হয়, তখন এই 4 স্কন্ধ প্রতিপন্ন। আবার মানুষ অবস্থায়ও কখনো কখনো 4 স্কন্ধ প্রতিপন্ন, কখনো কখনো অপ্রতিপন্ন, ওরকমও হতে পারে, হয়, হওয়ার আমরা বিভিন্ন রকমের কার্যক্রম দেখেছি। চক্ষু স্কন্ধ যদি না থাকে
বা অনেকে বান্ধব এখানে দ্বারাবর্তন এবং সম্প্রতিচ্ছন্ন এদের কেন মনোধাতু বলা হয়? এটাই তো প্রশ্ন। একটা এভাবে বৌদ্ধ ধর্মে পঞ্চদ্বারাবর্তন চিত্ত একটি এবং সম্প্রতিচ্ছন চিত্ত দুইটি, এই মোট তিনটি চিত্তকে একত্রে মনোধাতু বলা হয়। এদেরকে বাকি ৭৬টি চিত্ত থেকে আলাদা করে মনোধাতু বলার পেছনে সুনির্দিষ্ট গাঠনিক ও কার্যগত কারণ রয়েছে। অভিধর্মের গভীর যুক্তি অনুসারে এদেরকে মনোধাতু বলার কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো। ১. ধাতু শব্দের পারমার্থিক অর্থ। অভিধর্মে ধাতু শব্দের অর্থ হলো এমন উপাদান যার নিজস্ব স্বকীয় স্বভাব আছে এবং যা কোনো স্থায়ী আত্মা বা আমি দ্বারা পরিচালিত হয় না। চক্ষু বিজ্ঞান যেমন কেবল দেখার কাজ করে, তাই তার চক্ষু বিজ্ঞান ধাতু, তেমনি এই তিনটি চিত্তের কাজ হলো বিশুদ্ধভাবে মনের প্রাথমিক প্রবেশদ্বার বা মনের সাধারণ অবয়ব রক্ষা করা। এরা মনের নিজস্ব মৌলিক ধাতু বা উপাদান, তাই এদের নাম মনোধাতু। এরা পঞ্চবিজ্ঞানের সেতু বা ট্রানজিট পয়েন্ট। 18টি ধাতুর বিন্যাসটি লক্ষ্য করলে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। 5টি বিজ্ঞান ধাতু: চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় বিজ্ঞান। এরা শুধু ইন্দ্রিয়ের কাজ করে। মনোবিজ্ঞান ধাতু, এটি গভীর চিন্তা, বিচার ও কর্ম সৃষ্টি করে। এই 5টি ইন্দ্রিয়জাত বিজ্ঞানের সাথে শেষোক্ত গভীর চিন্তাশীল মনের মনোবিজ্ঞান ধাতুর সংযোগ ঘটাতে একটি মধ্যবর্তী সেতু বা মাধ্যম প্রয়োজন। পঞ্চদ্বারাবর্তন বা সম্প্রতিচ্ছন চিত্ত ঠিক এই সেতুর কাজটি করে। দ্বারাবর্তন মনের বাইরের বিষয়ের দিকে ফেরে। দ্বারাবর্তন মনকে বাইরের বিষয়ের দিকে ফেরে। সম্প্রতিচ্ছন সে বিষয়টিকে মাত্র গ্রহণ করে। যেহেতু এরা পঞ্চবিজ্ঞানের ঠিক আগে ও পরে বসে, পুরো প্রক্রিয়াটিকে মনের রাজ্যে প্রবেশ করায়, তাই এদেরকে বলা হয় বিশুদ্ধ মনোধাতু। এদের আলম্বন বা বিষয়ের সীমাবদ্ধতা। মনোবিজ্ঞান ধাতু অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এমনকি নির্বাণ নিয়েও চিন্তা করতে পারে, কিন্তু দ্বারাবর্তন এবং সম্প্রতিচ্ছন চিত্তের সেই ক্ষমতা নেই। এরা কেবল বর্তমান ক্ষণে ঘটা পঞ্চ বিষয়কে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ নিয়েই কাজ করতে পারে। এরা কোনো অতীত স্মৃতি বা ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে না। এই সীমিত ও প্রাথমিক মানসিক কাজের স্তরের কারণেই এদেরকে মনোবিজ্ঞান ধাতুর বিশাল রাজত্বে না রেখে একটি ছোট্ট গণ্ডিতে মনোধাতু হিসেবে নামকরণ করা হয়েছে। রাজদরবারের উপমা দিয়ে বুঝালে, আমরা যদি আগের সেই রাজপ্রসাদের বিষয়টি আবার স্মরণ করি, বাইরে 5টি বিজ্ঞানে হলো প্রহরী। মনোধাতু বা দ্বারাবর্তন বা সম্প্রতিচ্ছন, এরা হলো রাজপ্রসাদের অভ্যর্থনাকারী বা রিসেপশনিস্ট। এদের কাজ শুধু আগন্তুককে স্বাগত জানিয়ে ভেতরে ঢোকানো। এরা নিজেরা কোনো বড় বিচার বা ডিক্রি জারি করতে পারে না। এদের কাজের পরিধি কেবল ওই অভ্যর্থনা বা রিসিভিং এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। এই বিশেষ ডিউটি বা স্বভাবের কারণেই এদের পদবি হলো মনোধাতু। মনোবিজ্ঞান ধাতু দরবারের ভেতরের মূল মন্ত্রী
ও রাজা, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। মনোবিজ্ঞান ধাতু, এটা হলো মনোবিজ্ঞান ধাতু। সারসংক্ষেপ: পঞ্চদারবর্তন বা সম্প্রতিচন চিত্ত দুটি পঞ্চবিজ্ঞানের বিষয়গুলোকে গ্রহণ করে মনের মূল অন্তর্মহলে পৌঁছে দেওয়ার প্রাথমিক ও সীমিত দায়িত্ব পালন করে। তাদের এই সুনির্দিষ্ট মধ্যবর্তী এবং রূপ আলম্বন ভিত্তিক স্বভাবের কারণেই অভিধর্মে এদেরকে মনোধাতু বলা হয়। এতটুকুই দিছে এখানে। ঠিক আছে উপাসক সুকুমার বাবু, বাবু, তাহলে এটা তো পরিষ্কার হয়েছে, কিন্তু এখানে আমরা এটা কালকে শেষ করবো আর কি না? এমনি 6 নাম্বার তো আপনি যেটা বলছেন সেটাই তো, রূপস্কন্ধ প্রতিপন্ন, 4 প্রকার স্কন্ধ কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নয়। হ্যাঁ, কিন্তু কিছু কথা বাকি রয়ে গেছে সেখানে। রূপস্কন্ধ মাঝে মধ্যে অপ্রতিপন্ন। কোথায়? অরূপ লোকে রূপস্কন্ধ অপ্রতিপন্ন না? বুঝছেন? তাহলে এটাও ইয়া থেকে আলোচনা করার দরকার হয়েছে। 6 নাম্বার, আজকের আলোচনার মধ্যে কি 6 নাম্বার আলোচনাটা আসছিল যেটা বাইর করা হয়েছিল এটাতে? মানে দ্বিতীয় পিডিএফ এটাতে আছে। এটার এটাতে পড়ানো আজকে আমরা পড়িনি। কালকে আমরা এটা দেখব। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধক সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।